আস্তে ভারত তার বিষাক্ত দাঁত বের করতে শুরু করেছে। শেখ হাসিনার সরকার নাই, এখন সব চুক্তি এলোমেলো নড়বে। আরো একটার পর একটা ঘটনা আছে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতের যে রাজনৈতিক দাবি বাংলাদেশের কাছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নাও, নাহলে খবর আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর একাংশের সাথে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন। সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগের উপর থেকে যেন তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যাতে তুলে নেওয়া হতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। তো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মধ্যে ভিতরে অনেক কিছু ঘুরে যাচ্ছে, আমরা কিন্তু এখনো কেউ টের পাচ্ছি না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভিতরে ওনার কাজগুলো উনি ঠিকই করে যাচ্ছেন। 5 আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য, পদত্যাগ করতে বাধ্য করার জন্য কত না কিছু করা হয়েছে। শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেননি এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণও করতে পারেনি। এখন না পেরে শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানও করা হয়েছে অনেকবার। শাহাবুদ্দিন চুপ্পুর ছবি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকেও নামিয়ে ফেলা হয়েছিল। তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছিল একমাত্র শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপমানের জন্য। তিনি যাতে অপমান বোধ করে তিনি যাতে পদত্যাগ করেন, সেটা তো তিনি কিন্তু পদত্যাগ করেননি এবং ওনাকে পরাস্ত করতে পারেননি, বরং তাদের মুখে চুনকালি হয়েছে তারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। এই গত একদিন আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীর একাংশের সাথে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেই বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছিল, সেই বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছিল না। এখন কেন ছিল না, কি জন্য ছিল না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বৈঠক করেছে, সেটাই হচ্ছে বড় বিষয়। আগামীতে হয়তো বাংলাদেশে বড় কিছু ঘটতে পারে, সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে, বা ওনাদের কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে, কারণ তিনি রাষ্ট্রের এখন প্রধান রাষ্ট্রপতি। তাই বাংলাদেশের ব্যাপার নিয়ে ওনার কনসার্ন হওয়া অনেক বেশি প্রয়োজন। তাই হয়তো বা ওনাদের গুরুত্বপূর্ণ কিছু বৈঠকের মাধ্যমে ওনারা কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি বলতে পারছি না আগামীতে হয়তো সেনা শাসন আসবে সেই সিদ্ধান্ত নিচ্ছে, বা অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো বা সেনা হবে সেই সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমি ফলাভাবে বলতে পারবো না, কিন্তু ওনাদের বৈঠক হয়েছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আগে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে নজরবন্দি, গৃহবন্দী করে রাখা হয়েছিল, এখন ডক্টর ইউনূস চাইলেও পাচ্ছে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার মোটামুটি যে সকল কাজ সেগুলো তিনি করতে পারছেন, তারপরও ওনাকে নজরদারিতে রাখা হয়েছে, উনি কি করছেন, কার সাথে বৈঠক করছেন, কিন্তু তবুও লাভ হচ্ছে না। সেনাবাহিনীর একাংশ ওনার সাথে যোগাযোগ স্থাপন করে চলেছে এবং উনিও স্থাপন করছেন, এবং ওনার যা যা করা প্রয়োজন রাষ্ট্রের জন্য তিনি তাই করছেন, কারণ তিনি ভালো করেই জানেন আগামীতে নির্বাচনকে নিয়ে বাংলাদেশে কি পরিমাণ সহিংসতা হতে পারে। হয়তোবা নির্বাচন নাও হতে পারে, এবং নির্বাচনের দিনও এমন সহিংসতা হতে পারে, হয়তোবা নির্বাচন একেবারে বানচাল হয়ে যেতে পারে, আর দেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময় গৃহযুদ্ধ লাগতে পারে। তাই পরবর্তীতে কি স্টেপ নিতে হবে বা কি স্টেপ নিবে সেই বিষয়ে ওনারা আলোচনা করতে পারেন। এটা হতে পারে, এটা আমি ফলাভাবে কোনো কিছুই বলতে পারবো না। অনেক কিছুই বাংলাদেশের সম্ভব, অনেক কিছুই হতে পারে। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন দেশের পরিস্থিতি 5 আগস্টের পরে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তিনি চাইলে তখন জরুরি অবস্থা জারি করতে পারতেন, কিন্তু তিনি জরুরি অবস্থা জারি করে কি লাভ হবে, কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান চাচ্ছিল না দেশে জরুরি অবস্থা জারি হোক। তাই এখন সেনাবাহিনীর একটা অংশ যদি দেশের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায়,
তখন যদি তারা চাই সেনা শাসন জারি হোক, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে সিন্ডিকেট করে হয়তো বা সেনা শাসন জারি করতেও পারে, জরুরি অবস্থা জারি করতেও পারে। রাষ্ট্রপতি যদি তার প্ল্যানিং অনুযায়ী খেলাটা খেলতে পারে সেটা তো ভালোই, আর যদি কোনো প্ল্যানিং না থাকে রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে তো কিছু করার নাই, কারণ বাংলাদেশের রাজনীতি এখন খেলার উপর আছে, যার থেকে যে বেশি ভালো খেলতে পারে সেই ক্ষমতা টিকে থাকতে পারে। রাষ্ট্রপতি ভালো খেলতে পারছে বিদায় 15-16 মাস এখনো রাষ্ট্রপতি তার পদে বহাল আছে। আগামীতে যদি আরো ভালো খেলতে পারে তাহলে আওয়ামী লীগেরও খুব ভালো সময় আসতে পারে। যদি ভালো খেলতে আগামীতে না পারে রাষ্ট্রপতিকে খেলে দেয় তাহলে রাষ্ট্রপতিও মাইনাস, আওয়ামী লীগেরও ফিরে আসে একটু সময় লাগবে। তাই যার খেলা যত ভালো তার ফিরে আসার সুযোগ তত বেশি। সেই কারণে রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তাদের বৈঠক অনেক বেশি গুরুত্ব বহন করে। এরকম আরো অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু এই বৈঠকটা খুবই বেশি গুরুত্ব বহন করে, কারণ নির্বাচন তফসিল হওয়ার আগ সময়, কারণ নির্বাচন আর বেশি সময় নেই। হঠাৎ করে এই বৈঠকটা কেন হলো? সকলের মনে জল্পনা কল্পনা, আমার মনে প্রশ্ন, অনেক প্রশ্ন মনের মধ্যে আছে, সেটার উত্তর আমি নিজে দিতে পারবো না, একমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দিতে পারবেন, এবং যে সকল সেনা কর্মকর্তার সাথে বৈঠক হয়েছে তারাই দিতে পারবে। আর কি আলোচনা হয়েছে সে জায়গায় আমি ছিলাম না, সে কারণে অ্যাকুরেট ভাবে আমি বলতে পারবো না, জাস্ট ধারণা করতে পারবো। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আগামী 3-4 মাসে বাংলাদেশে কি ঘটে, বা এই 1 মাসে বা ডিসেম্বর মাসে কি ঘটে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে তাদের বৈঠক কি আলোচনা হয়েছে এবং বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে। এটা আরো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনিই হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে, সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে, মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না? কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না, যেই সমর্থন, যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে? তাহলে কারা তার বাধা? তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা, যেই সমস্যার কারণে, এ নিয়ে আগেও আলাপ করেছি, যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো 237টি আসনে বিএনপি, তখনও তারেক রহমান একটি আসনে মনোনয়ন নিলেন, আর 3টি আসনে তার এই ভয়াবহ, দুর্বল, অসুস্থ, রোগশয্যায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া, যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য, বিবৃতি, কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, এমনকি 5ই আগস্টের পর থেকেও, তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে 3টি আসনে মনোনয়ন দিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।